সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও আসছি তোমাদের মাঝে নবম শ্রেণীর গণিতের অনুক্রম ও ধারা এই অধ্যায়ের 2 নম্বর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের সমাধান নিয়ে। তো বিগত ক্লাসে আমি 1 নম্বর অঙ্কের সমাধানগুলো দিয়েছি। আজকে আমরা 2 নম্বর অঙ্কের সমাধানগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমরা চলে যাই আমাদের 2 নম্বর অঙ্কে। তো এখানে দেখো 2 নম্বর অঙ্কে বলছে নিচের অনুক্রমগুলোর শূন্য স্থান পূরণ করো। তো এখানে যেহেতু অনুক্রমগুলো কথা বলছে, তাহলে বোঝা যাচ্ছে এখানে যে প্রতিটা পদ আছে 2, 9, 16 এভাবে যে পদগুলো আছে, এই পদগুলোর মধ্যে কোনো না কোনো সম্পর্ক বিদ্যমান। যেহেতু অনুক্রমের কথা বলছে, তাহলে কোনো না কোনো সম্পর্ক বিদ্যমান। তো এখানে দেখো প্রথম পদ আছে, দ্বিতীয় পদ আছে, তৃতীয় পদ আছে, চতুর্থ নেই, পঞ্চম নেই, ষষ্ঠ আছে, আবার সপ্তম নেই। তাহলে আমরা কি করব? এখানে যে পদগুলো নেই শুধু সেই পদগুলো শূন্য স্থান আমরা পূরণ করব। তো আমরা এই অঙ্কগুলো তোমাদের সুবিধার্থের জন্য এবং যাতে পর্বটি বড় না হয় সেজন্য আমি তোমাদের জন্য অঙ্কটি করে রাখছি, এবং অঙ্কটির সম্পূর্ণ সমাধান আমি তোমাদেরকে প্রতিটা লাইন সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব, যাতে করে তোমাদের আর বুঝতে কষ্ট না হয়। তাহলে যেহেতু এখানে দেখো একটু বিস্তারিত না বললে তোমরা কিন্তু বুঝতে পারবে না, তাই আমি তোমাদের জন্য অঙ্কটা করে রাখছি। অঙ্কটা দেখো, যেখানে বলছে যে প্রথম পদ, তো এখানে দেখো 2-এর 1 নম্বরে আছে কি প্রথম পদ 2। তাহলে আমরা কি লিখতে পারি যে দেওয়া আছে প্রথম পদ a সমান 2। এবার আমরা কি করব, এই যে পদগুলো আছে এর পাশাপাশি যে পদগুলো, মনে করো 2-এর পাশে আছে 9, তাহলে 9 থেকে আমরা 2কে যদি বিয়োগ করি, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে আমরা কি করলাম, বিয়োগ করলাম। 9 বিয়োগ 2 সমান হলো 7। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ করলাম, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ করলাম, তাহলে আসলো 16 বিয়োগ 9 সমান 7। তাহলে দেখা যাচ্ছে কি পাশাপাশি দুটো পদের বিয়োগফল সবসময় কি হচ্ছে, 7 হচ্ছে, অর্থাৎ সমান হচ্ছে, অর্থাৎ অন্তর সমান হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে সাধারণত ডি সমান 7। যখন আমরা দেখব অন্তর সমান, তাহলে বোঝা যাবে যে এই যে অনুক্রমটি আছে এটা সমান্তর অনুক্রম। এখন সমান্তর অনুক্রমের কথা যখন আমরা বুঝে যাব যে এটা সমান্তর অনুক্রম, তখনই আমাদের চলে আসবে যে চতুর্থ পদ কিভাবে নির্ণয় করব। তাহলে চতুর্থ পদ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু জানি এনতম পদ। এনতম পদের একটা সূত্র আছে যে এনতম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে যদি চতুর্থ পদ নির্ণয় করা হয় তাহলে এনের এখানে কত হবে, 4 হবে। অর্থাৎ চতুর্থ পদ সমান এর মান 2, অর্থাৎ প্রথম পদ 2 প্লাস এনের মান 4 মাইনাস 1 গুণ ডির মান 7। তো এখন দেখো 2 প্লাস 4 থেকে 1 চলে গেলে 3, 3 গুণ 7, 3 গুণ 7। এরপর দেখো এই 2 থাকলো প্লাস 3 গুণ 7, তাই না, 3 গুণ 7, 3 7 21। তাহলে 21-এর সঙ্গে 2 যোগ করলে 23। তাহলে আমরা চতুর্থ পদ কিন্তু কত পেয়ে গেলাম, 23। তাহলে আমরা এখানে এই চতুর্থ পদটা কত লিখে দিতে পারি, চতুর্থ পদ লিখে দিতে পারি 23। এরপরে দেখো পঞ্চম পদ, পঞ্চম পদ আমরা ঠিক একইভাবে যদি আমরা বের করতে চাই, তাহলে এনের মান কত বসবে সেখানে, শুধুমাত্র 5। ঠিক একইভাবে দেখো এর মান 2, এনের মান 5, যেহেতু পঞ্চম পদ তাই এনের মান কত হবে, 5, 5 মাইনাস 1 গুণ 7। ঠিক একইভাবে ক্যালকুলেশন করলে আমাদের আসে 30। তাহলে আমাদের এই যে পঞ্চম পদ এখানে আমরা কত বসাবো, 30। এরপর দেখো পঞ্চম পদ গেল, ষষ্ঠ পদ আছে কিন্তু কোন পদ নেই, সপ্তম পদ। তো একইভাবে সপ্তম পদটা যদি আমরা বের করতে চাই, তো সেখানে সপ্তম পদ সমান এনের মান হবে 7, এবং একই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করব, ডির মান 7, এর মান 2। একইভাবে ক্যালকুলেশন করলে সপ্তম পদ হবে
44। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো এই 1 নম্বরের যে অঙ্কটা এখানে আমরা কত বসা দিতে পারি, এখানে বসা দিতে পারি 44। তাহলে আমরা প্রতিটা অনুক্রমের প্রতিটা পদ কিন্তু আমরা যেগুলো শূন্য স্থান ছিল সেগুলো আমরা পূরণ করতে পারলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 2 নম্বরের যে 1 রোমান সংখ্যা 1 এই অঙ্কটার শূন্য স্থানটা তোমরা এভাবে পূরণ করতে পারবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাই এই 2 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। 2 নম্বর অঙ্কতে বলছে যে প্রথম পদ -35, দ্বিতীয় পদ নেই, তৃতীয় পদ নেই, চতুর্থ পদ -5, পঞ্চম পদ 5, আবার ষষ্ঠ পদ নেই। তাহলে দেখো এইখানে আমাদের যেহেতু শূন্য স্থান পূরণ করতে হবে, আমরা 1 নম্বর অঙ্কটা একটু বিস্তারিত করছি এবং 2 নম্বর অঙ্কটা আমরা যদি বিকল্প একটা পদ্ধতিতে করতে চাই যে একটু শর্টকাটে অর্থাৎ সহজে, আমাদের যেহেতু শূন্য স্থান পূরণ করতে হবে, শূন্য স্থান অর্থাৎ এখানে কোন কোন পদ হবে, তাহলে কিন্তু আমরা শর্টকাটে যদি শূন্য স্থানটা পূরণ করে দিতে পারি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর বিস্তারিত কখন করব, অঙ্কটা বোঝার স্বার্থে, অর্থাৎ আমার যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে অঙ্কটা একটু বিস্তারিত করে নিজে বুঝে নিতে হবে। যখন বোঝা হয়ে যাবে বা আমরা বুঝতে পারবো সবাই, তখন আমরা শর্টকাট পদ্ধতিতে অঙ্কটা করতে পারবো। তো 2 নম্বর অঙ্কটা আমি তোমাদের একটু শর্টকাটে করার চেষ্টা করছি। তো দেখো এইখানে আমরা প্রথম পদটা আছে, দ্বিতীয় নেই, তৃতীয় নেই। তো এইখানে দেখো যে পদটা আছে -5 আর আছে 5। তো এই দুটো যে পাশাপাশি পদ, এই দুটো পদের যদি আমরা বিয়োগফল নির্ণয় করি, বিয়োগফল, তো আমরা কিন্তু এই অনুক্রমটার দিকে খেয়াল করলে একটা জিনিস বুঝতে পারি। দেখো -35 এবং এই যে এই পদটার কিন্তু -5 তারপরে 5, তা থেকে বোঝা যাচ্ছে যে পদগুলো আস্তে আস্তে কি এর মানটা বাড়তেছে। -35 মানে কি কম, তারপরে আরেকটা হবে নিশ্চয়ই আর একটু কম, আর একটু মানে -35 থেকে একটু বেশি, তারপর থেকে একটু বেশি, তারপরে -5 আর একটু বেশি, আর +5 আর একটু বেশি। ঠিক একইভাবে মনে হচ্ছে কি অনুক্রমগুলো ক্রমান্বয়ে কি বাড়তেছে। তো বাড়া বা কমা, বাড়তেছে বা কমতেছে এরকম যদি মনে হয় কখনো, তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে সমান্তর অনুক্রম। কারণ সমান্তর অনুক্রমের পদগুলো নয় বাড়ে নয় কমে। তাহলে যেহেতু বাড়ছে তাহলে আমরা এটা ধরে নিতে পারি সমান্তর অনুক্রম। তো সমান্তর অনুক্রম যদি হয় তাহলে আমরা করতে পারি যে -5 থেকে, দেখো আমি তোমাদের বিকল্প পদ্ধতিতে এটা আমি তোমাদের করছি যে এখানে -5 যে অনুক্রমটা ছিল, এখানে -5 আর এখানে কি আছে 5। তো এই 5 থেকে -5 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে যে বিয়োগফলটা আসে সেটা হচ্ছে 10। 5 থেকে -5, তো এখানে মাইনাস চিহ্ন দিলাম, এখানে -5 দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 + 5 সমান হচ্ছে 10। তাহলে আমরা এটা যদি সাধারণ অনুক্রম হয় তাহলে আমরা সাধারণ অন্তর হবে এই 10, অর্থাৎ D = 10। এখন দেখো আমাদের কিন্তু প্রথম পদ আছে, দ্বিতীয় পদ নেই। তাহলে দ্বিতীয় পদ বের করতে গেলে আমাদের ওই যে আমরা যে সাধারণ অন্তরটা পেয়েছি সেই সাধারণ অন্তরটার সঙ্গে এটা যদি যোগ করি, অর্থাৎ প্রথম পদের সাথে যদি সাধারণ অন্তর যোগ করি তাহলে দ্বিতীয় পদ পাবো, দ্বিতীয় পদের সাথে যদি সাধারণ অন্তর যোগ করি তৃতীয় পদ পাবো। ঠিক এইভাবে আমরা কিন্তু শর্টকাটে এই পদগুলোর মান বের করতে পারি। আর 1 নম্বর অঙ্কে কিন্তু আমি এর আগে একটু বিস্তারিত বলেছি যাতে তোমরা বুঝতে পারো, আর এখানে একটু শর্টকাটে বলছি। তোমরা যে কোনো কায়দায় করে এখানে শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো দেখো তাহলে দ্বিতীয় পদ কী হবে, দ্বিতীয় পদ হবে সাধারণ অন্তরের সাথে প্রথম পদ যোগ। তাহলে প্রথম পদ যোগ সাধারণ অন্তর করলে আমাদের কত হচ্ছে -25। এইবার এটা হচ্ছে দ্বিতীয় পদ। এবার যদি আমার তৃতীয় পদ বের করতে চাই অর্থাৎ এই শূন্যস্থানটা, তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি -25, দ্বিতীয় পদ -25। এরপর আছে তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ যদি বের করতে হয় তাহলে দ্বিতীয় পদের সাথে সাধারণ অন্তর যোগ, অর্থাৎ -25-এর সঙ্গে সাধারণ অন্তর আমি যোগ করলাম, তাহলে কত হলো -15। তাহলে এখানে কত হবে -15।
এরপরে দেখো চতুর্থ পদ আছে, পঞ্চম পদ আছে, কিন্তু কোন পদটা নেই? ষষ্ঠ পদ। তাহলে ষষ্ঠ পদ বের করতে গেলে এর পূর্ববর্তী যে পদটা অর্থাৎ 5 তার সঙ্গে সাধারণ অন্তরটা যোগ করতে হবে। অর্থাৎ ষষ্ঠ পদ সমান হবে 5 প্লাস সাধারণ অন্তর 10 সমান হবে 15। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি 15। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটাও কমপ্লিট। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে দেখো আছে প্রথম পদ নেই, দ্বিতীয় পদ নেই, তৃতীয় পদ নেই। কোন পদ আছে? 5 মাইনাস 4। এখানে দেখো চতুর্থ এবং পঞ্চম পদ আছে এবং ষষ্ঠ পদ কিন্তু নেই। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করা যায় সে বিষয় নিয়ে একটু চিন্তা করি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করলে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু অনুক্রমের পদের মান কমতেছে। কীভাবে? দেখো 5 আছে, তারপর আছে -4। তাহলে দেখো নিশ্চয়ই এর আগের পদটা একটু বেশি ছিল, তার আগের পদটা আর একটু বেশি ছিল, তার আগের পদটা আর একটু বেশি ছিল। তো বেশি থেকে আস্তে আস্তে কী হচ্ছে? কমছে। তাহলে 5 বেশি, -4 কম। তাহলে বোঝা যাচ্ছে এটাও কিন্তু কমতেছে। তাহলে যখন বাড়বে বা কমবে এরকম মনে হবে, তখন আমরা কি মনে করব? এটা সমান্তর অনুক্রম। তো দেখো এখানে পাশাপাশি দুটো পদ আছে, যে 5 আর আছে -4। এই দুটো পদের আমরা যদি বিয়োগফল নির্ণয় করি, তো দেখো এখানে যদি -5 আর -4 এটার বিয়োগফল যদি আমরা নির্ণয় করি, তাহলে -4 -5 অর্থাৎ যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল আমরা নির্ণয় করব। যে বিয়োগফলটা হলো সেটা হচ্ছে -9। তাহলে আমরা এটাকে সাধারণত ডি সমান আমরা লিখতে পারি -9। এখন আমার বের করতে হবে কোনটা? প্রথম পদ। যেহেতু আমাদের প্রথম পদ নেই, তাই আমরা কিন্তু ওই শর্টকাটে এই ডির সঙ্গে প্রথম পদ যোগ করে দ্বিতীয় পদ বের করতে পারছি না। যেহেতু প্রথম পদ নেই, তাহলে প্রথম পদটা আগেই বের করতে হবে, তাই না? তাহলে প্রথম পদ নির্ণয় করতে গেলে আমার কিন্তু ওই সেই সূত্রটা, এনতম পদের যে সূত্রটা, ওই সূত্র আমরা ব্যবহার করব। এখানে দেখো a + 4 - 1 × d = 5। তো এখানে দেখো আমরা কেন এটা করলাম? এখানে যে 5টা আছে, তাই না, এটা যে সমান্তর ধারা সেটা প্রমাণ করার জন্য এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই চতুর্থ পদটা যে 5 সেটা হয় কি না সেটা আমরা, এই যে চতুর্থ পদটা যে 5 এইটা থেকে আমরা কিন্তু এই 5কে ব্যবহার করে আমরা কি করব? প্রথম পদটা নির্ণয় করব। তো দেখো যেহেতু আমাদের চতুর্থ পদটা আছে, তাহলে আমরা সেই সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারি a + 4 - 1 × d। যেহেতু চতুর্থ পদ, তাই 4 - 1 × d। আমরা ডির মান 9 বসাবো, ঠিক আছে? ডির মান 9 বসাবো, কিন্তু এর মান অর্থাৎ প্রথম পদ, এই প্রথম পদের মান কিন্তু আমাদের জানা নেই। তাই প্রথম পদকে বের করার জন্য আমাদের চতুর্থ পদের সহায়তা নিতে হচ্ছে। তাহলে এটা সমান আমরা 5 লিখতে পারি। চতুর্থ পদের সূত্রের ক্ষেত্রে সমান 5। তাহলে এখান থেকে দেখো a + 4 - 1 মানে 3d সমান 5। এখন এইখানে ডির মান আছে -9। তাহলে a + 3 গুণ -9 সমান আছে 5। এবার 3-এর সঙ্গে -9 গুণ করলে -27 সমান 5। তাহলে a সমান আসছে, দেখো এ সমান আসছে তোমার 5 + 27 সমান আসবে হচ্ছে, এ সমান হচ্ছে 27 সঙ্গে 5 যোগ করলে 32। তারপরে আমাদের কিন্তু প্রথম পদ তাহলে আমরা কী পেয়ে গেলাম? 32। তাহলে আমরা এখানে কিন্তু প্রথম পদটা আমরা লিখে দিতে পারি, প্রথম পদটা 32। এরপরে দেখো আমাদের সেই সহজ অর্থাৎ সহজ যে বিকল্প পদ্ধতিটা, সেটা আমরা সহজ পদ্ধতিতে করতে পারি। তাহলে প্রথম পদের সঙ্গে যদি আমরা এখন সাধারণ অন্তরটা যোগ করে দিই, এই সাধারণ অন্তরটা যদি অর্থাৎ -9 যদি 32 সঙ্গে যোগ করে দিই, তাহলে আমরা দ্বিতীয় পদ পেয়ে যাব। তাহলে দেখো দ্বিতীয় পদ আমরা যদি পেয়ে যাই, তাহলে 32 প্লাস যোগ করলাম কী হলো? -9। তাহলে 32 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 32 থেকে 9 যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে 23 হয়। তাহলে এবার আমাদের দরকার আছে, তাহলে আমরা এখানে 23 লিখে দিতে পারি। এরপর দরকার আছে তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ যদি আমাদের বের করতে হয়,
তাহলে আমরা দেখো এখানে আমি একটু তোমাদের করে দিই তৃতীয় পদ বের করতে গেলে আছে 23-এর সঙ্গে আমরা যোগ করবো হচ্ছে -9। তো যদি যোগ করে দিই তাহলে দেখো 23 থেকে যদি -9 হয় তাহলে 9 কত হলে 13 হয়, 9 10 11 12 13 4, তারপরে হাতে 1 কত যায় 1 14। তাহলে কিন্তু 23 থেকে 9 গেলে হচ্ছে 14। তাহলে আমরা এই পদটার মান দিতে পারি 14। এরপরে দেখো আমাদের এই পদটার মান যদি আমাদের বের করতে হয় তাহলে -4-এর সঙ্গে আমাদের যে সাধারণ অন্তর -9 এটা আমরা যোগ করব। তাহলে আমি দেখো এখানে করে দিচ্ছি -4 তার সঙ্গে যোগ করব -9। তাহলে -4-এর সঙ্গে মাইনাস যোগ করলে তাহলে -9 13। তাহলে এখানে -13। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই 3 নম্বর অঙ্কেরও সমাধান করে ফেলতে পারলাম। তাহলে আমরা চলো এখন পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। তো 4 নম্বর অঙ্কের কথা একটু বলি। দেখো প্রথম পদ নেই, দ্বিতীয় পদ আছে, তৃতীয় পদ আছে, চতুর্থ নেই, পঞ্চম আছে, তাই না? পঞ্চমও নেই। তাহলে প্রথম নেই, দ্বিতীয় আছে, তৃতীয় আছে, চতুর্থ নেই, পঞ্চমও নেই। এখন যে দুটো পদ আছে সেদিকে খেয়াল করলে এখানে দেখো 10x², 50x³। দেখো x²x³। আচ্ছা, এই দুটো পদের যদি আমরা বিয়োগ করলে কিন্তু বিয়োগ করা সম্ভব নয়, কারণ 50 থেকে 10 বিয়োগ করা যায়, কিন্তু যেহেতু x² আছে সাথে চলক হিসেবে আর এখানে x³ আছে তাহলে কিন্তু বিয়োগ করা যাবে না, কারণ এরা সমজাতীয় নয়। তাহলে বিয়োগ যেহেতু করা যাবে না তাহলে আমাদের এটা বুঝতে হবে যে এটা তোমার সাধারণ অন্তর আমাদের পাওয়া সম্ভব নয়, অর্থাৎ সমান্তর অনুক্রম নয়। তাহলে এখন আমরা যদি এটাকে ভাগ করি তাহলে দেখো কি আসে। যদি আমি এখানে দেখো তোমাদের একটু রাফে একটু ভাগ করে দেখাচ্ছি, যে এখানে আমি একটু ভাগ করে দেখাই, অর্থাৎ যে কোনো পদ, তাহলে 50x³ এটাকে যদি আমি ভাগ করি কত, তার পূর্ববর্তী পদ আছে 10x²। তাহলে কিন্তু ভাগ করা সম্ভব। যদি ভাগ করা সম্ভব হয়, অর্থাৎ অনুপাত নির্ণয় করা সম্ভব হয়, তাহলে আমাদের বুঝতে হবে বা সাধারণ অর্থে আমার ধারণা করে নিতে হবে এটা সাধারণ অনুপাতটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু গুণোত্তর ধারা। যেহেতু ভাগ করা সম্ভব হচ্ছে, এখানে কিন্তু বিয়োগ করা সম্ভব নয়, কারণ 10x² থেকে 50x³ থেকে 10x² বিয়োগ করা সম্ভব না, কোনো বিয়োগফল আমরা পাবো না। কারণ কি, এখানে যে x², এখানে x³ এই দুটো পদ কিন্তু ভিন্ন, এটা x² এর সহগ, এটা x³ এর সহগ, তাই এটা বিয়োগ করা সম্ভব নয়, কিন্তু ভাগ করা সম্ভব। তাই ভাগ করা সম্ভব হলে এটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা যদি হয় তাহলে আমরা ভাগ করে দেখো, 10 দিয়ে 50কে ভাগ করলে আছে 5, x² দিয়ে x³ ভাগ করলে একটা x থাকে, তাহলে 5x। তাহলে আমাদের এটা ভাগ করলে কিন্তু 5x হয়। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি। এই অঙ্কটা তোমাদের জন্য আমি দেখো একটু করে রাখছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি প্রতিটা অংশ আমি ভেঙে তোমাদের বুঝিয়ে দেব। তাহলে দেখো এখানে আমরা যদি ভাগ করি 50x³ কে 10x² দ্বারা ভাগ করি তাহলে আসে 5x। তাহলে আমাদের অনুপাত, এখানে অনুপাত কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়। তোমরা কিন্তু ইতিমধ্যে এগুলো জানো যে অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা, যেহেতু এটা গুণোত্তর ধারা তাই অনুপাত আর সমান 5x। তাহলে এখন দেখো আমাদের দ্বিতীয় পদ কত, 10x²। কিন্তু প্রথম পদ যখন দেওয়া না থাকবে, তোমরা এই জিনিসটা খেয়াল করবা, প্রথম পদ যখন দেওয়া না থাকবে তখন দ্বিতীয় পদ বা যে কোনো পদ যখন দেওয়া থাকবে সেই পদকে আশ্রয় করে আমরা প্রথম পদকে বের করতে হবে আগে। তাহলে প্রথম কাজটা হচ্ছে, প্রথম পদ যদি দেওয়া না থাকে যে কোনো পদকে, অর্থাৎ আমি দ্বিতীয় পদকে ব্যবহার করে করতে পারছি, আবার তৃতীয় পদকেও ব্যবহার করে করতে পারছি, কিন্তু এগুলো পদ তো দেওয়া নেই, তাহলে এটা দিয়ে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। তাই আমরা এই দ্বিতীয় বা তৃতীয় পদকে ব্যবহার করে আমরা কি করব, প্রথম পদকে বের করার চেষ্টা করব। যেহেতু আমরা অনুপাতটা পেয়ে গেছি, তাহলে দ্বিতীয় পদ আমরা কিন্তু
পদকে ব্যবহার করছি প্রথম পদকে পাওয়ার জন্য, অর্থাৎ এ কে পাওয়ার জন্য। এ মানে কি? প্রথম পদ, তাই না? তো এখানে দেখো দ্বিতীয় পদ আমরা লিখতে পারি এ আর 2 - 1 সমান 10x স্কোয়ার, অর্থাৎ দ্বিতীয় পদকে ব্যবহার করছে 10x স্কোয়ার, তাই না? তাহলে এ গুণ এখানে আর এর মান হচ্ছে 5x, 2 - 1 পাওয়ার, যেটা বিয়োগ করলে আমাদের 1 থাকে, পাওয়ার 1 থাকে, সমান 10x স্কোয়ার। এখন তাহলে এ সমান হচ্ছে 10x স্কোয়ার বাই 5x। এখানে 5x এর পাওয়ার 1 মানে কি? 5x একটা, তাহলে সেই একটাই থেকে গেল, সেই 5x নিজে চলে আসলো, এখানে গুণ আকারে ছিল, এই পাশে ডান পাশে আসলে ভাগ আকারে চলে আসলো। এবার এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, তাহলে 5 দিয়ে 10কে যদি আমরা কাটাকাটি করে চলে আসছে 2, আর এক্স দিয়ে এক্স স্কোয়ারকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় একটা এক্স, কারণ এক্স স্কোয়ার মানে এটা এক্স দুইটা, আর এখানে একটা এক্স, কাটাকাটি করলে একটা এক্স থেকে গেল। তাহলে এ সমান আমরা কিন্তু পেয়ে গেছি 2x। অর্থাৎ যখন আমরা প্রথম পদটা পেয়ে যাব তাহলে বুঝতে হবে আমাদের আর কোনো চিন্তা নেই। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রথম পদটা 2x। এইবার আমাদের দরকার তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদের সূত্র এ আর 4 - 1। তো দেখো সেইভাবে আমরা করতে পারি। আবার শর্টকাট যে পদ্ধতিটা, যে আমরা যে অনুপাতটা পাবো সেই অনুপাতটা তার পূর্ববর্তী পদের সঙ্গে গুণ করলে পরবর্তী পদ পাওয়া যায়। অর্থাৎ 50x³ সঙ্গে আমরা কি করব? যে অনুপাতটা পাবো সেটা গুণ করে দেবো। তাহলে 50x³ সঙ্গে আমরা যে অনুপাতটা 5x পেয়েছি সেটাকে আমরা কি করব? গুণ করে দিলাম, তাহলে চতুর্থ পদ পেয়ে যাব। দেখো এটা কিন্তু তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদের সঙ্গে অনুপাত গুণ করলাম, কোনটা পাবো? চতুর্থ পদ। চতুর্থ পদের সঙ্গে অনুপাত গুণ করব, পঞ্চম পদ পেয়ে যাব। ঠিক এভাবে আমরা যদি এগোই তাহলে এগোতে থাকলে চতুর্থ পদ হবে 50x³ গুণ 5x সমান হচ্ছে 5 দিয়ে 50কে গুণ করলে 5 × 5 = 25, আর 0 থেকে গেল 250। x³ সঙ্গে x গুণ করলে x4। তাহলে চতুর্থ পদ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি 250x4, 250x4। এরপরে দেখো আমরা যদি পঞ্চম পদ নির্ণয় করতে চাই তাহলে সেই 250x4 এর সঙ্গে অনুপাতটা গুণ করলাম, করলে হলো 1250x5। x4 এর সঙ্গে x গুণ করলে x5, আর 5 এর সঙ্গে 250 গুণ করলে 1250x5। তাহলে আমরা এখানে যে পঞ্চম পদটা এখানে আমরা লিখে দিতে পারি 1250x5। তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমরা 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। তাহলে আজ আর নয়, আগামী অনলাইন ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।